ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যান মেকিং এডুকেশনের কোনো অস্তিত্ব আমরা রাখিনি। আমরা বিবেকানন্দকে অ্যাডিশনাল করে বিবেকানন্দের নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমরা এমনি এডুকেশন দিচ্ছি, একাডেমিক এডুকেশন। আমার মাতৃভূমিকে ভুলে বাইরে চলে যাব, গিয়ে সেখানে প্রতিষ্ঠা লাভ করব, মাঝে মাঝে এখানে আসব, মেকি ভাব দেখাবো, কিছু ডোনেশনস দেবো, দিয়ে কিছু প্রতিষ্ঠানের প্রিয় হয়ে থাকবো, ভালো ছেলে নামক জীব হয়ে থাকবো। সুভাষচন্দ্র বলছেন তরুণের স্বপ্ন বয়ে যে এখন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে ভালো ছেলে নামক জীব তৈরি হয়েছে। নমস্কার, আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শুভব্রত মহারাজ। তাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে এই আলোচনায় পেয়ে অত্যন্ত ধন্য মনে করছি। তো মহারাজের কাছ থেকে আমরা নানান বিষয়ে নানান কথা শুনবো। তার আগে মহারাজকে আমাদের আলোচনায় স্বাগত জানাই। মহারাজ নমস্কার। মহারাজ, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে যে আমাদের সমাজে নানান রকম পথ আছে বা নানান রকম জীবিকাও আছে, যদি আমি এরকমভাবে বলি। কেউ ডাক্তার হন, কেউ ইঞ্জিনিয়ার হন, কেউ শিক্ষক হন, কেউ ব্যবসায়ী হন। ডাক্তারের কাজ ডাক্তারি করা, শিক্ষকের কাজ শিক্ষকতা করা, ব্যবসায়ীর কাজ ব্যবসা করা, যিনি চাকুরিজীবী তিনি চাকরি করেন। সন্ন্যাসীর কাজ কি? সন্ন্যাসীর কাজ যদি এক বাক্যে বলা যায়, সন্ন্যাসীর জীবনটা একটা আদর্শ স্থাপনের জন্য। কি আদর্শ? না, স্বামীজি এক জায়গায় বলছেন বি অ্যান্ড মেক, হও এবং তৈরি করো, মানুষ হও এবং মানুষ তৈরি করো। তাহলে আমরা নিজেরা মানুষ হব, আর হতে হতে অপরকে মানুষ হতে সাহায্য করব। তাহলে প্রকৃত মানুষ হতে গেলে যে গুণগুলি দরকার, সেই গুণগুলি যদি নিজ জীবনে না দেখানো যায়, তাহলে সেটা অপরের মধ্যে জাগরণ করানো যাবে না। সেই জন্য নিজেকে তৈরি করা, মেক ইয়োরসেলফ অ্যান ইনস্টান্স, এই একটা উদাহরণ স্বরূপ করা। আর স্বামীজি বলছেন এক জায়গায় যে সন্ন্যাস কি না, প্রতিটি মানুষের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে, এই যে দুঃখ জর্জরিত মানুষের প্রাণে শান্তিদান করতে, এবং ইতর জনসাধারণ মানে সাধারণ অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের, পারমার্থিক এবং জাগতিক জীবন সংগ্রামের উপযোগী করে তুলতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আচ্ছা মহারাজ, প্রত্যেকটা মানুষের জীবনেই এটা মূলত ছাত্রাবস্থাতে একটা সময় আসে যখন সে মোটামুটি ঠিক করে নেয় যে আমি জীবনে এইটা হব। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, খেলোয়াড় হোক, অভিনেতা হোক, যাই হোক, সে মোটামুটি ঠিক করে নেয় যে আমি এইটা হব। তো আমি এইটা জানতে চাইছি না যে আপনি কেন সাধু হলেন বা ইত্যাদি। আমি যেটা জানতে চাইছি যে আপনি ঠিক কোন অবস্থায় বুঝতে পারলেন এবং কিভাবে বুঝতে পারলেন যে সন্ন্যাসটাই আপনার পথ হতে পারে। একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এর সাথে যেন যৌবন থেকে যে পদার্পণের যে ব্যাপারটা কর্মক্ষেত্রে, তার যেন মিডল পয়েন্ট হয়ে যায়, একদম 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 টার্নিং পয়েন্ট যেটা। ঠিক একটা জীবন আমাদের ট্র্যাকে চলছিল বা চলে, যে আমরা জন্মানোর পর পড়াশোনা করব, পড়াশোনা করেই আমরা পড়াশোনা কেন করব না, এটার জন্য চাকরি করতে হবে না, আর্থিক প্রতিষ্ঠার পর একটা সাংসারিক প্রতিষ্ঠা দরকার হয়, যে হ্যাঁ সাংসারিক জীবনযাপন যেগুলো ধর্ম আছে সেগুলো পালন করা, জীবন এইভাবে চলবে। কিন্তু যখন সেইভাবে চলছিল, সেইভাবেই সাজানো আছে ট্র্যাকটা, সেই একই ট্র্যাকে যেতে যেতে হঠাৎ হাতে এলো স্বামী বিবেকানন্দের বই। স্বামী বিবেকানন্দের বই যখন হাতে এলো, তখন স্বামীজির কিছু মোটিভেশনাল কথা সেগুলো এলো, যে জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা, নতুন কিছু কর। এবং দেখা গেল যে শুধু নিজের ভোগসুখ নিয়ে বড় হওয়া, আর যখন দেখতে পাচ্ছি স্বামীজির সঙ্গে নেতাজি এবং ফ্রিডম ফাইটার্সরা পরার্থে জীবনযাপন করেছিল, নিজের জীবনটাকে উৎসর্গ করে, এই উৎসর্গ করার মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে, এই আনন্দের সন্ধানটা কিন্তু স্বামী বিবেকানন্দের বইয়ে পাওয়া গেল। যে শুধু নিজের জন্যই বড় হব, আচ্ছা এরম হয় না যে অনেক মানুষের জন্য কিছু ভাবতে গিয়ে তখন ভাবলাম
যে তাহলে এই যে আমাদের রেনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস আর দ্য টুয়াইন আইডিয়ালস অফ ইন্ডিয়া, এই যে ভারতের জাতীয় আদর্শ, ন্যাশনাল আইডিয়াল, ত্যাগ ও সেবাটা যদি দুভাবে করা যেত, একটা সংসারে থেকে, একটা এটা তো ক্ষুদ্র সংসারে থেকে, এটা একটা বৃহৎ সংসার, মানে ছোট সংসার ছাড়লাম, একটা মাকে ছাড়লাম 100টা মাকে পেলাম, একটা বাবাকে ছাড়লাম অনেক বাবা পেলাম, একটা ভাইকে ছাড়লাম অনেক ভাইকে পেলাম, এইটাই। তো এই যে ক্ষুদ্র ত্যাগ, বৃহতের জন্য ক্ষুদ্রকে ত্যাগ করলাম, কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হয় মা বাবার সাথে, যতদিন দেহে থাকবেন তাদের সেবা করতে হয়, প্রয়োজনে যেতে হয়, এটা রূঢ়তা নয়, বা সংসার থেকে এসকেপ করা, এসকেপিস্ট নয়, উই আর নট এসকেপিস্ট। আমরা বৃহতের জন্য ক্ষুদ্রকে সরালাম, বড় কিছু সন্ধানের জন্য, বড় কিছু লাভ করার জন্য আমরা ছোটকে ত্যাগ করলাম, বড় কিছু আমরা লাভ করব বলে। সেই জন্য আমি কি করলাম, যে না, এবারে আমি ত্যাগীর জীবনযাপন করব, করে মানুষকে সৎ আদর্শের দিকে, আমাদের যে ঠিক আদর্শ, যে আমরা যে অনাদি অনন্ত আত্মা, এই যে শিক্ষা, বৈদিক শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে, শহরে শহরে। এই ভারতীয় শিক্ষাকে জগতের দরবারে তুলে ধরার জন্য জীবন উৎসর্গ করার প্রেরণা থেকেই সন্ন্যাস নিতে ইচ্ছা করলো। দারুণ সুন্দর। আমরা যেমনটা আমরা দেখতে পাই যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই যে পথেই থাকুক না কেন, সেখানে ভালো এবং খারাপ উভয়ই রয়েছে। মানে ভালো ডাক্তার যেমন রয়েছে, খারাপ ডাক্তারও রয়েছে, ভালো শিক্ষক যেমন রয়েছে, খারাপ শিক্ষক রয়েছে, ভালো অভিনেতা, খারাপ অভিনেতা, ভালো গায়ক, খারাপ গায়ক, সমস্তটাই রয়েছে। তো তেমনই কি ভালো সাধু এবং খারাপ সাধু এইটাও এক্সিস্ট করে আপাতভাবে করে। দুটো ভাগ সব জায়গাতেই থাকে। সাধু, আগে যে অ্যাডজেক্টিভটা ইউজ করা হচ্ছে, সাধু যদি নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে ভালো, আর সাধু নাউন হলে খারাপটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে খারাপ সাধু। মানে খারাপ সাধু মানে হচ্ছে গরম বরফ, মানে বরফ গরম হয় না। কিন্তু আমাদের সমাজে কাজ করতে গিয়ে আমরা দেখছি যে দুটো ক্যাটেগরি হয়ে গেছে, একটা পিওর, একটা ভণ্ড। ভণ্ডামি কখন শুরু হয়, যখন আমরা যে আদর্শটিকে গ্রহণ করেছি সেই আদর্শটিকে ব্যবহার করে কিছু হাসিল করা হয়। আর অরিজিনাল কি করে বোঝা যাবে না, ওই আদর্শটাকে লাভের জন্য নিজের জীবনটা উৎসর্গ করা। এইখানে যখন দেখবে যে উদ্দেশ্য থেকে উপায়গুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কেউ, তখনই কিন্তু আমাদের আদর্শ ছোট হতে শুরু করে। উপায়গুলি নিখুঁত করতে হয় ঠিকই, কিন্তু উপায়গুলোর মধ্যে যখন স্বামীজি একটা বিখ্যাত কথা বলছেন দারুণভাবে, যে বলছেন দ্যাট হুইচ ইজ সেলফিশ ইজ ইমমরাল, দ্যাট হুইচ ইজ আনসেলফিশ ইজ মোরাল। কি সুন্দর সংজ্ঞা না? নৈতিক অনৈতিক। যখন নিজের স্বার্থ বুদ্ধি, নিজের পাওনাকে বেশি করতে গিয়ে নিজের লাভ লোকসান ভেবে যদি কোনো সাধু আদর্শকে ব্যবহার করতে যায়, তখনই সেই ভণ্ডামি শুরু হয়। তখন সাধুর যে কারণে সাধুকে শ্রদ্ধা করবে, যে সাধু আদর্শ জীবনযাপন করবে, পবিত্র জীবনযাপন করবে, সত্যবাদিতার জীবনযাপন করবে, যাকে দেখে শেখা যাবে কিছু, যাকে দেখে মানুষ জাগতিক এবং পারমার্থিক উৎসাহ পাবে, প্রেরণা পাবে। কিন্তু কখনো কোনো সাধুকে দেখে যদি মনে হয় যে তিনি সাংসারিক বিষয়ের মধ্যেই থাকেন এবং তার মধ্যে সত্যবাদিতা, ক্ষমা, দয়া, পবিত্রতা, আদর্শ জীবনযাপনের অভাব রয়েছে, তাহলে তখন তো তাকে সাধু বলা চলে না। তার মানে অন্যান্য সমস্ত সেক্টরগুলোর মতো যদি ওই সাধুটাকে আমি নাউন হিসেবে ধরি, তাহলে সেখানেও ভালো খারাপের একটা ব্যবধান থেকেই যায়। একদম। এবং এটা কোথাও গিয়ে সংসারের একটা খুব ভীষণ সত্য একটা কথা, যে ভালো খারাপ সমস্ত জায়গাতেই থাকবে। তোমাকে দুধ মানে এবং জলের যদি মিশ্রণ থাকে, দুধটাকে নিয়ে জলটাকে ছেড়ে দিতে হবে। একদম। মহারাজ, স্বামীজি নিজের সারা জীবন ধরে বলেছেন একটা কথা, যে ম্যান মেকিং এডুকেশন, মানুষ তৈরি করতে হবে। শিক্ষা পদ্ধতি এমন হওয়া দরকার যেটা মানুষ তৈরি করবে, এবং এই মানুষ মানে সর্বার্থে মানুষ, মানে মান এবং হুঁশ, মানে যদি খুব সোজা কথায় বলতে হয়, যার মধ্যে মান এবং হুঁশ দুই থাকবে, সেই রকম মানুষ তৈরি করার কারিগর ছিলেন স্বামীজি। এবং সেই ম্যান মেকিং এডুকেশনই উনি ফলো করতে বলেছেন আমাদের দেশের উন্নতির জন্য।
আপনি কি মনে করেন যে এই ম্যান মেকিং এডুকেশন জিনিসটা যেটা স্বামীজি বলেছিলেন, ওটা এই বিষয়টা আদৌ আমাদের ভারতবর্ষে এখন আর এক্সিস্ট করে? হ্যাঁ, একদম ঠিক। স্বামীজির যে মূল আইডিয়াল, যেটা স্বামীজি নিজে বলছেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, এগুলো বারবার তিনি উচ্চারণ করেছেন। কিন্তু তোমার প্রশ্নটা এত প্রাসঙ্গিক, এই মুহূর্তে যেন সব থেকে প্রাসঙ্গিক প্রশ্নটা করেছ। এর এক কথায় উত্তর, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যান মেকিং এডুকেশনের কোনো অস্তিত্ব আমরা রাখিনি। এটা আমাদের প্রথম ব্যর্থতা। আমরা স্বামী বিবেকানন্দের ম্যান মেকিং এডুকেশনকে কেরিয়ার বিল্ডিং এডুকেশনে পরিণত করেছি, এবং দুঃখটা সেখানেই লাগে আরও বেশি করে যে স্বামীজির নামাঙ্কিত, স্বামীজির আদর্শকে সামনে রেখে আমরা স্বামীজি যে এডুকেশনের কথা বলেননি সেই এডুকেশনটাকে চালিয়ে যাচ্ছি। বা হতে পারে আমরা গুরুত্ব দিয়েছি বেশি কেরিয়ারটাকে। স্বামীজি বলছেন যে ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন হলে তাতে কেরিয়ার তো আসবেই, কিন্তু কেরিয়ারটাকে গুরুত্ব দিতে গিয়ে, কেরিয়ার বিল্ডিং এডুকেশনটাকে গুরুত্ব দিতে গিয়ে আমরা যে মূল্যবোধের শিক্ষাটা, ভারতীয় যে সংস্কৃতি, সেটিকে অ্যাডিশনাল করে দিলাম। আমরা বিবেকানন্দকে অ্যাডিশনাল করে বিবেকানন্দের নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমরা এমনি এডুকেশন দিচ্ছি, একাডেমিক এডুকেশন। মানে আর পাঁচটা খুব স্বাভাবিক সাধারণ, মানে যেগুলো খুব মিডিওকার এডুকেশন, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ইত্যাদি, আলাদা করে ম্যান মেকিং কিছু হচ্ছে না সেখান থেকে। 100 পাওয়া উদ্দেশ্য, তা যে কোনোভাবেই হোক, কিছু মুখস্থ করো, বমি করে দাও পরীক্ষার দিনে, ভালো রেজাল্ট হোক, আমার কেরিয়ার তৈরি হোক, আমি নিজে সুখী হব, আমি ভালো থাকব, আমার সুখটা যেন একটুও না কমে, তার জন্য সর্বান্তকরের প্রচেষ্টার একটা বাগানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং স্বার্থপর তৈরি করা হচ্ছে, এবং পাশবিক প্রবৃত্তি সেখানে কমেনি, হু হু করে বাড়ছে। আমারটা চাই, আমার সোসাইটিকে কি দিলাম না, আমি কি পেলাম। স্বামীজি বলছে তুমি কি দিলে, আর ঘুরে চলে এলো আমি কি পেলাম, আমার কি পেলাম, আমি পাবো। সমাজ জলাঞ্জলিতে যাক, আমার জানার দরকার নেই, আমি কি পাবো। তার জন্য আমি অঙ্ক, বাংলা, ইংরাজি ভালো করে শিখে নেব, শিখে নিয়ে আমি পরীক্ষায় সফল হয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবো, এবং আমি আমার মাতৃভূমিকে ভুলে বাইরে চলে যাব, গিয়ে সেখানে প্রতিষ্ঠা লাভ করব, মাঝে মাঝে এখানে আসব, মেকি ভাব দেখাবো, কিছু ডোনেশনস দেবো, দিয়ে কিছু প্রতিষ্ঠানের প্রিয় হয়ে থাকবো, ভালো ছেলে নামক জীব হয়ে থাকবো। সুভাষচন্দ্র বলছেন তরুণের স্বপ্ন বয়ে যে এখন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে ভালো ছেলে নামক জীব তৈরি হয়েছে। এরা ভালো ছেলে নামক জীব তৈরি হয়েছে। আমাদের যদি একটা কোনো হঠাৎ কোনো অঘটন ঘটে, তখন কিন্তু ওই লাস্ট বেঞ্চের ছেলেরা আর রকে বসা ছেলেরা যায়, ঠিক আছে। তাহলে ফার্স্ট বয়রা স্বার্থপর হবে, ফার্স্ট বয়রা স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জানবে না, ফার্স্ট বয়রা বিবেকানন্দ পড়বে না। এটা কবে থেকে তৈরি হলো? আমরা ফার্স্ট বয় সেকেন্ড বয়কে সর্বদা, ফার্স্ট বয় সেকেন্ড বয়কেও যে মানুষের কল্যাণের জন্য দাঁড়াতে হবে, মানুষের সাহায্যের জন্য দাঁড়াতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের ত্যাগের জীবনযাপন করতে হবে, তারা নিঃস্বার্থপর হবে, এই আদর্শগুলো তাদের সামনে তুলে ধরলাম না। কি করে বেশি নাম্বার পাওয়া যায়, আর কর্মজীবনে কি করে বেশি টাকা রোজগার করা যায়। একটি ঘটনা, একজনের বাবা খুব কান্নাকাটি করছে আমাদের মিশনে এসে, তো একজন মহারাজ তাকে জিজ্ঞেস করছেন, ব্যানার্জি বাবু কাঁদছেন কেন? বলে দেখুন না, ছেলেটা বিদেশ গেছিল, আজকে জানিয়েছে সে আর ফিরবে না। তখন মহারাজ বলছেন, বাহ, এতে কাঁদছেন কেন? ঠিকই তো করেছে, বেশ করেছে আমি বলবো। কেন? মহারাজ কষ্ট মানে তাকে সান্ত্বনা না দিয়ে এটা বলছেন যে ব্যানার্জি বাবু একটু ভালো করে ভেবে দেখুন তো, ছোটবেলায় আপনি শিখিয়েছিলেন বিস্কুটটা 1 লাখ খেতে, আপনি বলেছিলেন যে কাউকে তোর নিজের জিনিস দিবি না, তাই ওই স্বার্থপরতার প্রথম অ্যাপ্লিকেশন আপনাদের দিয়েই হয়েছে। এই এডুকেশনটাকে আমরা বড় লালন পালন করছি, যত্ন করছি, এই এডুকেশনই আমাদের শেষ করবে। কিন্তু এখনো সময় আছে, আমরা থ্রেশহোল্ড অফ ডেঞ্জার দাঁড়িয়ে আছি। এখন একমাত্র 2জন মানুষের আদর্শই আমাদের বাঁচাতে পারে, এক স্বামীজি, 2 নেতাজি।
স্বামীজি, বিবেকানন্দ এবং নেতাজিকে নিয়ে যে এডুকেশন, এদেরকে তুলে ধরতে হবে ছাত্র সমাজের কাছে। পড়ার টেবিলে বিবেকানন্দ রাখতে হবে, পড়ার টেবিলে সুভাষ রাখতে হবে যদি মানুষ করতে হয়। আর যদি আমরা ইন্টেলেকচুয়াল ডেভিল, ডাক্তার হতে পারে কিন্তু পশু, ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু পশু, শিক্ষক হতে পারে কিন্তু পশু, তাহলে বিবেকানন্দ নেতাজিকে সরিয়ে রাখলেও হবে। এ আমার স্পষ্ট কথা। মহারাজ, এই যে আপনি এই উত্তরটা এত স্পষ্টভাবে আমরা একটা উত্তর পেলাম যে ইন্টেলেকচুয়াল ডেভিল যদি আমাদেরকে হতে হয় তাহলে সেখানে নেতাজি স্বামীজির কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি দেশের জন্য কিছু করতে হয় তাহলে এরা ছাড়া আবার কোনো গতি নেই। এইবারে আমার যেটা প্রশ্ন মহারাজ, আমি নিজেও রামকৃষ্ণ মিশনের ছাত্র, যে খোদ রামকৃষ্ণ দেবের আদর্শে আদর্শিত বিবেকানন্দের তৈরি ইনস্টিটিউট, সেইখানেই কি বিবেকানন্দকে ঠিকঠাক পড়ানো হচ্ছে? সেইখানেই কি বিবেকানন্দের আদর্শটাকে ঠিকঠাক মেনে নেওয়া হচ্ছে? কারণ আজকে রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে বিডিও হচ্ছে, পুলিশ হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু এদের প্রত্যেককে, মানে আমি আমার ব্যক্তিগত জায়গার থেকে দেখেছি, আমি যদি খুব স্পষ্ট করে বলি, রামকৃষ্ণ মিশন থেকে পড়া একজন প্রফেসর, তিনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর পরবর্তীকালে হয়েছেন, তো তিনি নিজের ক্লাসে যখন রামকৃষ্ণ মিশনের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন, উনি বলছেন না ঠাকুরমা স্বামীজিকে নিয়ে এরা এত মানে সবসময় একটা হুলুস্থুলু কাণ্ড চলছে, কে এরা কি করেছে, মানে এই এত, মানে তার তো কোনো শিক্ষার জায়গা থেকে তার তো কোনো, মানে একদম পুঁথিগত শিক্ষার জায়গা থেকে তার তো কোনো অভাব নেই, সে এত বড় ইউনিভার্সিটির প্রফেসর, বিবেকানন্দকে সে চিনতে পারেনি, বিবেকানন্দ কি বলেছে বা সেই শিক্ষাটা কি সেটা সে ধরতে পারেনি। তো আমার প্রশ্নটা হচ্ছে, খোদ রামকৃষ্ণ মিশনেই কি বিবেকানন্দ ঠিক পড়ানো হচ্ছে, নাকি ঠাকুর যেরকমটা বলেছিলেন যে চাল কলা বাঁধা বিদ্যে আমি চাই না, সেই চাল কলা বাঁধা বিদ্যের দিকেই ধাবিত হচ্ছে গোটা ইনস্টিটিউটটা? এই বিষয়ে আপনি কি বলবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর দিতে অনেকে ভয়ও পাবে। আমার এখানে কোনো ভয় নেই, কারণ রামকৃষ্ণ মিশন আমার নিজের বাড়ি, স্বামীজির তৈরি রামকৃষ্ণ মিশন। এখানেও দুটো দিক হয়ে যাবে, এক স্বামীজি যা বলেছেন, দুই হচ্ছে তার ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন, ক্রিস্টালাইজেশন ঠিক হচ্ছে কিনা, বা হচ্ছিল কমে গেছে, বা একদম হয়নি। 1500 বছর চলবে, হতে পারে আমরা ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আবার চেঞ্জ, সময়টা আসতে পারে, স্বামীজি আবার চেঞ্জ করবেন। কিন্তু বর্তমান অবস্থা বলতে হয়, তাহলে এটা এড়িয়ে যাওয়ার জায়গা নেই। কেন? আমরা যা খাই তাই তো ব্লাড টেস্ট করলে সেগুলো পাওয়া যাবে। তাহলে আমরা যে এডুকেশনটা ভেতরে ইনজেক্ট করলাম, তার আমরা তো দেখবো যে তার আচরণে বিবেকানন্দ আসছে কিনা। একদমই তাই। তো আমাদের পশ্চিমবাংলার যে আমরা যে পাস করে বিভিন্ন নামকরা স্কুল থেকে, রামকৃষ্ণ মিশন হোক বা বাইরে বড় বড় স্কুল থেকে হোক, স্কুল থেকে যে পাস করে মানুষরা বিভিন্ন পোস্টে যাচ্ছে, তাহলে তারা যদি ঠিক প্রকৃত স্বামীজির আদর্শে মানুষ হতো, তাহলে এত দুর্নীতি বাংলায় কেন? তাহলে দুর্নীতি কি এই মাঠে ঘাটে যারা কোদাল নিয়ে চাষ করতে যাচ্ছে বা লাঙল নিয়ে তাদের মধ্যে হয়েছে? একদমই এই কথার, মানে আমি একটু ইন্টারপ্রিট করছি। অবশ্যই আমরা রাজ্যের মন্ত্রীকেও দেখেছি, তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পাশ করে দুর্নীতির অভিযোগে এখন তিনি জেলে রয়েছেন। মানে এটা তো রামকৃষ্ণ মিশনের ছাত্র কর্মী, এবং একবার রামকৃষ্ণ মিশনে ঢুকে যাওয়া মানে ফেয়ারওয়েল তার হয় না। যতদিন দেহ থাকবে আমরা ততদিন রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমরা প্রত্যেক মুহূর্তে শিখবো। এটা কেন? অবশ্যই একটা দুটো ব্যতিক্রম থাকবে। এখন ব্যাপার হচ্ছে, যেটা মিশনের স্কুলগুলিতে শিক্ষা দেওয়া হচ্ছে স্বামীজির এডুকেশন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন যে সেন্টারে আছি সেখানে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, যে যেমন বিবেকানন্দকে সুভাষচন্দ্রও পড়েছেন, আবার নেহেরুও পড়েছেন। একদম। তাহলে দুজনের ভেদ হলো কেন? আমি বলবো স্পষ্টভাবে, না লাইন বাড়িয়ে, বিবেকানন্দকে ঠিক পড়েছেন এবং অনুভব করেছেন সুভাষ, নেহেরু নন, সেটা আজকে সর্বজন বিদিত। একদম। তথাকথিত শিক্ষিতরা সেটা স্বীকার করতে ভয় পান, আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নেই। একদম।
তাহলে এই যে সুভাষচন্দ্রের মতন বিবেকানন্দ অনুরাগ বা বিবেকানন্দ অনুসরণ, তাহলে আমরা যারা তার নামাঙ্কিত প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, তারা নিজেরা কতটা বিবেকানন্দভাবে মানে ভাবান্বিত, বিবেকানন্দকে জীবনে নিয়ে এসেছেন, এর ওপর দাঁড়িয়ে আছে আমরা ছাত্রকে কি দেবো। সুভাষচন্দ্রকে প্রথম আদর্শের সন্ধান দিয়েছিলেন বেণীমাধব দাস। সেখান থেকে একজনের বাড়িতে গিয়ে স্বামীজির বই পেয়েছিলেন সুভাষচন্দ্র। লিখছেন বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ অ্যাট দ্য এজ অফ 15। তাহলে সেই 15 বছরে সেই যে সুভাষচন্দ্র নেতাজিতে পরিণত হচ্ছেন, কার ইন্সপিরেশনে? স্বামীজির ইন্সপিরেশনে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমরা কেন এটা হচ্ছে, আমরা এখনকার যে ট্রেন্ড চলছে, যে কোনো ছাত্র হয়তো মিশন স্কুলে এলো, তার বাবা মায়ের লক্ষ্য থাকছে যে আচ্ছা মহারাজ এই কোথায় পড়ালে ওই জয়েন্টে ওটা ফার্স্ট হবে, আচ্ছা কোথায় পড়ালে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, আচ্ছা এইটা যে এইটা পড়াচ্ছেন এতে কোনো লাভ হবে। আচ্ছা দেখা যাচ্ছে যে যদি তাদের বলা হয় যে বিবেকানন্দ পড়ানো বন্ধ করা হোক, গীতা পড়ানো বন্ধ করা হোক, তার বদলে অঙ্ক আর বিজ্ঞান পড়ানো হোক, এর থেকে চাকরি পাওয়া যাবে, বলবে এটাই করান। বিবেকানন্দ পড়লে কি চাকরি হয়? আচ্ছা সুভাষ পড়লে কি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স আসবে? আচ্ছা প্রীতিলতা ওয়াদেদার বা ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট পড়লে আমাদের নিটে চান্স হবে? আচ্ছা বিবেকানন্দ পড়লে কত টাকার চাকরি পাওয়া যাবে, স্যালারি বাড়বে মহারাজ? তাহলে এই যাদের উদ্দেশ্য যে আমরা চালকলা বিদ্যে আমরা কত টাকা রোজগার করতে পারবো, এইটাতে বিবেকানন্দ হেল্প করতে পারবে কি? এইটাতে রামকৃষ্ণ মিশন হেল্প করতে পারবে? যদি করে তাহলে সেই প্রতিষ্ঠান, সেই বিবেকানন্দ আমাদের দরকার। কিন্তু বিবেকানন্দ তো শুধু ওইটুকু নয়, বিবেকানন্দ তোমাকে পূর্ণাঙ্গ মানুষ করবে। যে মানুষটার একটা পাঠ হচ্ছে অর্থ রোজগার, সেই অর্থটা নিজের জন্য এবং পরের জন্য তুমি ব্যয় করবে, পরকে আপন ভাববে। যত মানবিক গুণগুলি আছে, সৎ গুণগুলি আছে, সেগুলি নিজ জীবনে অনুশীলন করতে করতে তুমি মানুষ হবে এবং অপরকে মানুষ করবে। এই আদর্শটা যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে তো মুশকিল। হ্যাঁ, এখন এই আদর্শ তুলে ধরার পরেও যদি আমরা সেটা নিজেরা না ইমপ্লিমেন্ট করি জীবনে, তাহলে রামকৃষ্ণ মিশন কেন, আমরা যত বড় মানে যত প্রতিষ্ঠানই করি, স্বামীজি আবার এসে করলেও সেই ব্যাপারটা একই দাঁড়াবে। কারণ স্বামীজি গেছে মাত্র এই তো 160 বছর হয়েছে, তাই তো 160 বছরের মধ্যেই সুভাষচন্দ্র বলছেন, নিজের সুভাষচন্দ্রের আমি কথা পড়েছি, উনি বলছেন যে বিবেকানন্দের আদর্শের যদি এই অবস্থা হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন তো এখন আছেন, তার আদর্শের যদি এই অবস্থা, স্বামীজি তো কবে চলে গেছেন, তার আদর্শ তো অনেকটা ইয়ে হবে। বিবেকানন্দের ধারক ও বাহক এটা দায়িত্ব নিতে হবে তাদেরই, যারা বিবেকানন্দ কি বলেছেন, কি করতে বলেছেন, কি চেয়েছেন, সেইটাকে দিতে হবে। এরম নয় যে বিবেকানন্দের মূর্তি, বিবেকানন্দের নামাঙ্কিত প্রতিষ্ঠান করে আমরা বিবেকানন্দ যে শিক্ষার কথা বলেননি সেই শিক্ষাকে শুধু অভিভাবকদের কাছে জনপ্রিয়তা লাভের জন্য, জাগতিক জনপ্রিয়তা লাভের জন্য আমরা বিবেকানন্দের আদর্শকেও স্ট্যান্ডার্ডটাকে নিচু করে দিয়েছি। অনেকটা সে ওই রকম অবস্থা যে তোমাকে নিয়ে কথা বলি, অথচ তোমাকেই ভুলে থাকি, তোমাকেই ভুলে থাকি। তাহলে এখন কিন্তু আমরা মিশন থেকে যেটা চেষ্টা করছি, মিশনের আদর্শে আমরা যে স্বামীজির আদর্শে মানুষের চরিত্র গঠন, তো চরিত্র গঠনটা অ্যাডিশনাল করে দেওয়া হচ্ছে। কেন না, চরিত্র গঠনে টাকা রোজগার হয় না। এখন এখানে একটা পাশাপাশি আসবে সম্রাট, যেটা হচ্ছে যে তুমি একবারে ধরো শুধু বিবেকানন্দ পড়তে আসবে, শুধু ধর্ম লাভ করতে আসবে, এরকম ছেলে এখন পাওয়া যাবে না, ছেলে মেয়ে। সেই জন্য আমরা কি করছি, ওই গরুকে যেমন সে খড়ের সঙ্গে যাবে খোলভুসি মিশিয়ে ওটাকে খাওয়ানো হয়, তো আমাদের ওই জন্য বিবেকানন্দ পড়তে আসার জন্য আমাদের ইংরাজি, অঙ্ক, নিট, জয়েন্ট ছুঁড়তে হচ্ছে। এটা একটা লজ্জাজনক, কিন্তু লজ্জাজনক জায়গা আসতে হয়েছে আমাদের। শুধু বিবেকানন্দ পড়ে চরিত্র তৈরি করব, সমাজকে একটা ভালো জীবন উপহার দেবো, এরকম শুদ্ধ সংস্কৃতিবান ছেলে মেয়ে কোথায়? কোন মা বাবা তার হাতে বিবেকানন্দ তুলে দিয়ে বলছে যে পরার্থে জীবনযাপন কর, এবারে ভোগমুখী জীবন করবি না? বাবা মা তাকে ঠেলে দিচ্ছে যে পাশের বাড়ির ছেলেটা 90 পেয়েছে, তুই 90 না পেলে বাড়িতে ঢুকবি না, তোর চাকরি পেলো, তোর চাকরি এখনো হলো না কেন?
এই যে লক্ষ্য, তখন সে কি করছে, থাক বিবেকানন্দ সরিয়ে রাখি, আগে আমি চাকরিমুখী জীবনযাপন করি। আমি লাস্ট একদিকে কথা বলে আমি এই বিষয়টা শেষ করব। কয়েক বছর আগে, মানে আমাদের শিক্ষার কুফলটা দেখো, কয়েক বছর আগে একটি তামিলনাড়ু না কোন জায়গায় একটি খড়ের চাল নাকি যে বাচ্চারা ক্লাস করছিল, সেটা আগুন লেগে পড়ে গিয়ে বাচ্চাগুলো দগ্ধে মরে যায়। সেখানে একজন WBCS পড়ছে, সে বলছে বাহ, এবারের এটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল। আমার মনে হলো জুতোটা খুলে মুখে মারি তার। 50টা বাচ্চা আগুনে পুড়ে গেছে তোমার WBCS এর কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি মানুষ না জানোয়ার। তার মানে হয়েই বা কি করবে অফিসার, এ যদি বিডিও হয়, এ যদি আইডিও হয়, এ যদি কোনো পোস্টে যায়, তাহলে আমরা একটা শিক্ষিত জানোয়ারকে পাচ্ছি। বিবেকানন্দ আর সুভাষচন্দ্র শিক্ষিত জানোয়ার তৈরি করতে বলেনি, শিক্ষিত মানুষ তৈরি করতে বলেছে। সেই শিক্ষিত মানুষ যদি আমরা রামকৃষ্ণ মিশন থেকে তৈরি করতে পারি, তাহলে এই মিশনের সার্থকতা। নচেত শুধুমাত্র দাগা বুলোনো ছাড়া আর কি কাজ থাকবে আমাদের? আমরা তো ভোগমুখী সমাজকে রেডি করে দিচ্ছি, যে ভোগমুখী সমাজ আমাদের ছোবল মারবে, সেই ছোবলের শিকার হয়তো ভালো মানুষ হবে। তাই আমাদের এখন খুব ভালো করে ভাবতে হবে বিবেকানন্দ কি বলেছেন, সুভাষচন্দ্র কি বলেছেন, এটা আমাদের খুব ভালো করে ভাবতে হবে। তবে আমরা অন্যদেরকে শিক্ষা দেওয়ার সেই জায়গাটায় পৌঁছাবো। আমি আশা রাখি আমরা এটা নিয়ে খুব বিবেচনা করব সহানুভূতির সঙ্গে। মহারাজ, আমাদের এই আলোচনাতেও অনেকবার উঠে এলো, যাকে ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ, যাকে ছাড়া আমাদের দেশ অসম্পূর্ণ, নেতাজি সুভাষচন্দ্র বোস। একদম। এই যে আমরা প্রত্যেক বছর 23শে জানুয়ারি সবাই, বিভিন্ন বয়সী মানুষরা, এখন তো সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে হয়, সোশ্যাল মিডিয়াতে কিছু একটা দেখাতে না পারলে সেটার খুব একটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, তো এই যে 23শে জানুয়ারিতে স্বাধীনতা মানে রক্ত, সুভাষকে বোঝা শক্ত, ইত্যাদি এত কিছু ইত্যাদি প্রভৃতি হচ্ছে। মহারাজ, আমরা কি নেতাজিকে আদৌ বুঝলাম? আমরা কি বুঝতে পেরেছি লোকটাকে? এটা হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ সম্রাট, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এই প্রশ্নটা করছে যখন, তখন আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। একদম। সুভাষ বলছো, সুভাষ যেন একটা আবেগ, স্বামীজি যেমন একটা আবেগ, সুভাষ হচ্ছে আবেগ একটা। কাদের বলবো এই উত্তর? বর্তমান অবস্থায় কারা আছে এই উত্তর শোনার জন্য? তুমি প্রশ্ন করলে, আমার তো আনন্দ হলো যে এই প্রশ্ন করার মতন ভালোবাসা তৈরি হয়েছে কারুদের মধ্যে। সুভাষচন্দ্রকে বুঝবে কোন শিক্ষিত মানুষ আছে? যিনি স্বার্থপর তিনি সুভাষচন্দ্রের সম্পর্কে কি বুঝবেন? যিনি নিজের ছাড়া কিচ্ছু বোঝেন না তিনি সুভাষচন্দ্র সম্পর্কে কি বুঝবেন? যিনি পড়াশোনাটা শুধু নিজের জন্য করেছেন, যে মানুষটা তৎকালীন 400-র মধ্যে 396 পেয়েছেন, ইংরেজিতে ফার্স্ট হয়েছেন ইংল্যান্ডে গিয়ে, তিনি তার গর্ব না করে ICS এর পেপারটা ছিঁড়ে ফেলে দিয়েছেন। এখনকার তথাকথিত বড় বড় নামকরা স্কুলের কে করতে পারবে এটা? একজন আছে? দ্বিতীয় সুভাষচন্দ্র তৈরি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে? একটা সুভাষচন্দ্র দিতে পেরেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? দিতে পারেনি। আর আমরা সুভাষচন্দ্রকে কি করেছি? যে এই একটি মানুষ স্বাধীন ভারতকে একদম আদর্শ ভারতে পরিণত করার ক্ষমতা রাখতেন, সেই মানুষটাকে আমরা, যে মানুষটা ছাড়া আমরা স্বাধীন হতে পারতাম না, ভুল স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে। সঠিক ইতিহাস হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ফার্স্ট নেতাজি, সেকেন্ড নেতাজি, অলওয়েজ নেতাজি। সেই নেতাজিকেই আমরা ভারতবর্ষে প্রবেশের অধিকার দিইনি, বেঈমান যারা, যার ফলটা কি হলো? এই বিতিকিচ্ছিরি ভারত দেখতে হচ্ছে আমাদের। ভিক্ষায় পাওয়া স্বাধীনতা যাকে বলে। ইয়েস, এটা কি প্রকৃত স্বাধীন হয়েছি? এই স্বাধীনতা চেয়েছিলেন সুভাষ? এই স্বাধীনতা কি তার গুরু স্বামীজির স্বপ্ন ছিল? মাই ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া ইটার্নাল। আমার ভারত অমর ভারত, সুভাষের ভারত, বিবেকানন্দের ভারত, রবীন্দ্রনাথের ভারত, বৈদিক ঋষিদের ভারত, ঋষি অরবিন্দের ভারত, বিনয় বাদল দীনেশের ভারত, প্রীতিলতা ওয়াদেদের ভারত, মাস্টারদা সূর্য সেনের ভারত। এই ভারত যেখানে প্রতিটি কাজের ঘুষ দিয়ে আমাদের যেতে হয়, হসপিটালে ভর্তি করতে গেলে রাজনৈতিক চারটি পশুকে ধরতে হয়। এটা অ্যানিম্যাল কিংডম চলছে।
এখানে এখানে তো সুন্দরবনে গীতা পাঠ করতে যাওয়া হচ্ছে, ও তো বাঘে কুকুরে আজরে দেবেই। যে কথাগুলো তো একেবারেই মানে এইটাই আমাদের মেইন দিক, যে এই যে আপনি যেটা বললেন যে একটা হসপিটালে ভর্তি করার জন্য একটা রাজনৈতিক মানে পশুকে ধরতে হচ্ছে, যে আপনি একটু লিখে দিন হ্যাঁ, তারপরে আমি যেতে পারবো। বা এই যে আজকে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভারতবর্ষ, সেইখানে আমাদের মায়েদের এই অবস্থা। তো একদম। এই যে নেতাজি, অবশ্যই নেতাজি সবার আগে, নেতাজি ছাড়া কিছুই নয়, স্বামীজি ছাড়া কিছুই নয়, কিন্তু একদম। আমি যদি আরো আশেপাশে সবার নাম বলি, নেতাজি, স্বামীজি, হুম। মাস্টারদা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, হ্যাঁ। মানে কার কথা আরে বলবো, বাহ, তারা কি এই প্রদ্যোৎ ভট্টাচার্য। ভারতবর্ষের জন্য একদম মানে তারা কি এই ভারতবর্ষের জন্য একেবারে নিজের প্রাণটা বলি দিলেন? সেইটাই, মানে এখন যেটা এখন ওদের কাছে ছিল যে একটা কথা বলে, দে গেভ দেয়ার টুডে ফর আওয়ার টুমরো। একদম। তারা এই তারা স্বাধীন ভারত দেখে যেতে পারেনি বেশিরভাগই, কিন্তু যে ভারতের স্বপ্ন তারা এঁকেছিলেন, যে ভারত অপরকে পথ দেখাবে, ভারতের স্বাস্থ্য, শিক্ষা, ধর্ম একটা আদর্শের বন্ধনে বাঁধা হবে, সবকিছু গোছানো, এবং তার মধ্যে নীতি, সত্য, পবিত্রতা, নিঃস্বার্থপরতা ভরে ভরে থাকবে, সেই ভারতটা কিন্তু আমরা তাদের উত্তরাধিকারী হিসেবে আমরা পরিচিত হতে পারি না। কারণ তাদের করে যাওয়া স্বাধীন ভারতের দায়িত্ব আমরা বহন করতে আমরা ব্যর্থ হয়েছি, এটা মানতে হবে। শিক্ষিত মানুষরা ব্যর্থ হয়েছে, তারা নিঃস্বার্থপরভাবে নিজের জীবনটা দান করে দিয়েছিলেন। সুভাষও তার ব্যতিক্রম নয়। সুভাষ, তার একটাই উদ্দেশ্য ছিল কি করে এই পরাধীন ভারতকে স্বাধীন করবে। কেন না, স্বাধীনতার আনন্দ সকলে পাবে, তার উদ্দেশ্য ছিল। তার জন্য তিনি পড়াশোনা করেছেন, তার জন্য তিনি ইংল্যান্ড গেছেন, নিজের জন্য নয়। এই যে অনেকে বিদেশ যায় বলে নেতাজি স্বামীজি বিদেশ গেছেন, আমরাও বিদেশ যাচ্ছি, না, দুজনে বিদেশ যাওয়া এক নয়। স্বামীজি নেতাজি বিদেশ যাচ্ছেন দেশকে তুলতে, দেশের জন্য। আর এখনকার যে বিদেশ যাত্রা, তুমি তো এখানে টাকা পাওনি, আরো থোক টাকা পাবে ওখানে, স্ট্যাটাস পাবে, ডলারে ইনকাম হবে, মাঝে মাঝে এসে তুমি এখানে একটু ঘুরবে, পরিচয় পাবে যে তুমি ইংল্যান্ডে থাকো, আমেরিকায় থাকো। তোমার কি উদ্দেশ্য এটা আছে যে ওখানকার সংস্কৃতি এখানকার সংস্কৃতি দুটো দেখে নিয়ে আমরা এদেশের জন্য কিছু করব? না, জামশেদজি টাটাকে স্বামীজি আটকেছিলেন, একদম একদম। তাহলে এসে এখানে করতে বলে, তাই তো টাটা এখানে করেছিলেন, তাই তো সুভাষচন্দ্র বসু সেখানে সুখের চাকরি করতে পারতেন তো আইসিএসে, কি দরকার ছিল? এই চারটি আমাদের ধরো এই যে পাশবিক মানুষের সংখ্যা বেড়েছে, ঠিক আছে, যারা ভারতকে লুটে ফুটে খাচ্ছে, তারা তো পারতো, বিনয় বাদল দীনেশ এমবিবিএস ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাহলে সে তো পারতো চেম্বার খুলে 500 টাকা নিয়ে চেম্বার খুলে বসে থাকতে পারতো, ঠিক আছে। আচ্ছা, সুভাষ ওখানে পারতো আরামের চাকরি করতে, কি দরকার ছিল এরকম শুধু শুধু প্রাণ দিতে? তাহলে কিন্তু তারা তা করেনি, তারা কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। কেন না, সেই অমর ভারত, যাতে আমরা অমর ভারতের, স্বাধীন ভারতের বাসিন্দা হতে পারি। আর আমরা কি করলাম, আমরা তাদের অবদানকে ভুলে গিয়ে আমরা আমাদের ভোগের ভারতবর্ষকে ভোগের কারখানা করে তুলেছি। দুর্নীতি, চুরি, কি কি ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু হয়, সবকিছুই ভারতবর্ষে, সবকিছুই ভারতবর্ষে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই ভারত কি নেতাজির ভারত? এই ভারত কি স্বামীজির ভারত? বিবেক বলছে না, কিন্তু আশা জাগছে যে স্বামীজি নেতাজির মতন ঋষির চিন্তা ভাবনা যে আকাশে বাতাসে বয়ে বেড়াচ্ছিল, তাহলে তাদের যে ঋষি কল্পনা, তার থেকে কি এই দুর্নীতি যারা করে, যারা নোংরা করতে চাইছে ভারতভূমিকে, তাদের এই নোংরা স্বপ্ন জিতে যাবে? বিশ্বাস বলছে জিতবে না, বিশ্বাস বলছে আলো দেখবই আমরা। হতে পারে আমরা সংখ্যায় কম, কিন্তু এটা তো ঠিক, আমরা স্বামীজি নেতাজির সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে দেখো সুভাষ, তুমি যেরম বলেছিলে আমরা সেরম হওয়ার চেষ্টা করছি, আমাদের সঙ্গী সাথী বিশেষ নেই, কিন্তু আমরা নিজেদের মানুষ হিসেবে গর্ব করতে পারছি স্বাধীন ভারতের। তোমাদের উত্তরাধিকারী হিসেবে আমরা অল্প মানে আমাদের সাধ্য অনুযায়ী কাজ করতে শিখেছি, মানুষকে ভালোবাসতে শিখেছি, আমরা তোমাদের কথা মানুষকে বলতে চেষ্টা করছি। কিন্তু হতে পারে আমরা সংখ্যায় কম, আমরা অনেককে আনতে পারলাম না। এইটাই প্রার্থনা যে তোমরা সুবুদ্ধি দিও, যারা স্বার্থে মহান্ধ হয়ে আছে, স্বার্থ মোহেতে অন্ধ হয়ে আছে, যারা নিজেদের স্বার্থে জীবনযাপন করছে, তাদেরকে সুবুদ্ধি দিও
যদি সেরকম দিন আমাদের আসে, তাহলে আমরা নিশ্চয়ই আবার ভালো করে কাজ করতে পারবো স্বাধীন ভারতের জন্য, ভারত গঠন করতে পারবো। মহারাজ এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই যে দীক্ষা জিনিসটা, মানে এটা তো একটা ইনিশিয়েশন টুয়ার্ড স্পিরিচুয়ালিটি। একদম। তো এই যে দীক্ষার মতো একটা এত পবিত্র জিনিস, দীক্ষিত হওয়ার পরেও বহু মানুষকে আমি দেখেছি যারা অবলা জীবদেরকে মারছে, মানে একটা কুকুরকে ঢিল ছুঁড়ে মারলো, বা কোনো একটি ভিখারি সে একটু কিছু চাইতে এলো, তাকে না দেওয়াটা একরকম, কিন্তু দূর দূর করে তাড়ানো, বা এই যদি খুব সংক্ষেপে বলি তাহলে ঠাকুর মা স্বামীজি তাদের জীবন দিয়ে যা প্রমাণ করে গেছেন এবং তারা তাদের জীবন দিয়ে যা বলেছেন, সেইটাকে বিন্দুমাত্র না বুঝে, বিন্দুমাত্র কোনো রকম কোনো মানে তার কোনো ধ্যান ধারণা না থেকে এবং সেটাকে নিজের জীবন দিয়ে প্রতিপালন করার চেষ্টা না করে এরা মনে করে যে আমার যদি 250-300 সাধু সন্ন্যাসীর সঙ্গে পরিচয় থাকে তাহলেই বোধহয় আমি বিরাট রামকৃষ্ণ বিবেকানন্দ করলাম আর কি। এই বিষয়ে আপনি কি বলবেন? এখন মানে এটা কোথা থেকে আসে, জাগরিত হয় মেন্টালি? এইটা একদম মূল জায়গায় যাওয়া। এটারই একটা ভিডিও আমি আগে দিয়েছিলাম যে আপনি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছেন, কি ভারত সেবাশ্রম থেকে নিয়েছেন, কি ওঙ্কারনাথ সংগঠন থেকে নিয়েছেন, এটা বড় কথা নয়। বা আপনি 20 বছর দীক্ষিত, কি কেউ 2 বছর দীক্ষিত, এটা বড় কথা নয়। কি আপনি দীক্ষিত কি অদীক্ষিত, এটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার ভেতরে পরিবর্তন এসছে কি। আপনি 20 বছর আগে যা ছিলেন, 20 বছর পরে পরিবর্তন হয়েছে কি। আপনি 20 বছর দীক্ষা নিয়েছেন, কি 5 বছর দীক্ষা নিয়েছেন, কি উদ্দেশ্যে দীক্ষা নিয়েছেন। আমরা কথায় বলি শিক্ষা দীক্ষা। তাহলে একটা চুরি করতে গেলেও কিন্তু যে পাকা চোর তার কাছে একটা শিক্ষা নিতে হয় যে কিভাবে চুরি করতে হয়, হাউ টু স্টিল। তাহলে চুরি একটা বিদ্যা। তেমনি আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ বিদ্যা, তাই তো। মানুষের পূর্ণতার নাম হচ্ছে আধ্যাত্মিকতা, তাই তো। তাহলে সেই অধ্যাত্ম বিদ্যা, আধ্যাত্মিকতাকে লাভ করার জন্যই কি দীক্ষা নিতে যাচ্ছে? না, ও দীক্ষা নিয়েছে আমারও নেওয়া দরকার। আচ্ছা, স্ত্রী দীক্ষা নিচ্ছে, শুনছো, তুমিও দীক্ষা নিয়ে নাও। দীক্ষা কিছুই জানে না, দীক্ষা ব্যাপারটা। একজন সেবারে গোলপার্কে শুনলাম যে দীক্ষা নিয়ে একজন বলছে, দেখুন না দীক্ষা নিলাম, কিছুই তো হলো না। বললো কেন, কি হয়নি? বলে দেখুন না, আমি দীক্ষা নিয়েছিলাম, আমার যে ভাড়াটেটা বড্ড বিরক্ত করতো, আমি দীক্ষা নিলাম যাতে ভাড়াটেটা উঠে যায়। দীক্ষা নেওয়ার পর ভাড়াটে তো উঠলোই না, উপরন্তু আরও চেপে বসেছে। তা এই তার মানে দীক্ষা কিসের জন্য দীক্ষা, আর কোথায় নিয়ে চলে গেছে দেখো। অন্তর্জীবনের পরিবর্তনের জন্য দীক্ষা। দীক্ষাটাকে আমরা জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য, মানে কথাটা ভাবা হচ্ছে দীক্ষা নিলে আমার যা কিছু সমস্যা আছে, জাগতিক সমস্যা, পয়সা নেই, পয়সা চলে থাকছে, চাইছি না ভাড়াটে উঠে যাবে, এইরকম একটা আমরা সাজিয়ে নিয়েছি। আমাদের সুখ বৃদ্ধি হবে, সুখ বৃদ্ধি হবে, সেই রাম দীক্ষা চাই। আমাদের অর্থ বৃদ্ধি হবে, সেরাম ভগবান চাই। আমরা যা চাই সেইগুলো পাই, জানো, সেই দীক্ষাকে একটা লক্ষ্য হিসেবে ধরে নিয়েছি। তাহলে দীক্ষা কিন্তু সেরাম নয়। তাই দেখবে যে কেউ দীক্ষিত আছে কিন্তু তার আচরণ হয়তো ঠিক নয়, কিন্তু একজন দীক্ষিত নয়, তাহলে এটা রেজিস্টার্ড ইনিশিয়েশন, রেজিস্ট্রেশন হয়েছে, তার রেজিস্টার্ড হয়েছে, আনুষ্ঠানিক একটা হয়েছে। দীক্ষা কি না, আমাদের ভেতরে যে আত্মা বা ভগবান আছে, যে যেই নামে দেয়া হোক না কেন, সেই ভগবানকে আনুষ্ঠানিকভাবে গুরুদেব জাগিয়ে দেন, বসিয়ে দেন। তাহলে সেই জপ করবে বা ধ্যান করবে, কি হবে না, আমাদের অন্তরের শুদ্ধতা লাভ হবে। তাহলে অন্তরের শুদ্ধতা মানে কি? ক্ষমা, দয়া, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, সত্যবাদিতা, এই যে দৈব গুণগুলি আমাদের মধ্যে বিকাশ হবে। আমাদের মধ্যে যা খারাপ, যা আমাদের পাশবিকতার দিকে নিয়ে যায়, সেগুলি বাদ যাবে। যা আমাদের দৈবী ভাব দাঁড়িয়ে তোলে, সেইগুলো সাহায্য করবে। তাহলে সেইগুলি যদি আমাদের এসে যায়, তাহলে দীক্ষিতই অদীক্ষিতই হোক, এটা ফ্যাক্টর নয়। আর কেউ যদি দীক্ষিত হয়ে তার আচরণে যদি খারাপ প্রবৃত্তি থাকে, সে দীক্ষাও নিয়েছে অথচ খারাপ কাজও করে যাচ্ছে, এটা যদি হয়, তাহলে দীক্ষা নেওয়ার ফল কখনোই ফলবে না ঠিকঠাকভাবে। মহারাজ, শেষ যে প্রশ্নটা করব সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের কথাই আমি আবার বলছি, কারণ রামকৃষ্ণ মিশন তো আমাদের ঘর বাড়ি। আমাদের বাড়িতে যদি একটা আঁচড় লাগে তাহলে সেটা নিজের শরীরে পড়লো বলে মনে হয়। একদম। তো সেখানে ভারতীয় সংস্কৃতি, যে সংস্কৃতিকে আমাদের নেতাজি, আমাদের স্বামীজি চিরকাল উত্থিত করার কথা বলেছেন, ঠিক
নেতাজি বলেছেন যে ত্যাগ ও সেবাই মানুষের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। স্বামীজি বলেছেন, পরবর্তীতে নেতাজি বলেছেন যে ওয়ার্ক ইজ ওয়ারশিপ। তো সেইখানে মহারাজ ইন্ডিয়ান কালচার বা আইসি বলে একটা সাবজেক্ট হয়। তো এই আইসি পরীক্ষাটা হয় শেষ দিনে, এবং বলা হয় যে আইসি পরীক্ষাতে ফেল করলেও কিন্তু তুমি ফেল। মানে আইসি বা ইন্ডিয়ান কালচারের গুরুত্ব কি এইটুকুই যে ফেল করলেই তুমি কিন্তু ফেল? মানে এই যে ভয় দেখিয়ে দেওয়া বা একটা প্রজেক্ট দিয়ে দেওয়া যে ঠাকুরের 16 জন পার্ষদের একটা তুমি ছবি লাগাও বা ইত্যাদি করো, করলে পরেই সেটা একটা হলো, আমি তাকে তাদের জীবন বোধটা আমার মধ্যে আসছে না। হ্যাঁ, অথচ আমি ইন্ডিয়ান কালচার বা ভারতীয় সংস্কৃতি বলে একটা সাবজেক্ট পড়ছি, কিছু গীতা থেকে শ্লোক মুখস্থ করছি শুধুমাত্র পরীক্ষায় লিখতে হবে, কারণ আমার মাথায় আছে যে আমি যদি ফেল করি তাহলে ফেল। এইভাবে ইন্ডিয়ান কালচারের উত্থান কি আদৌ সম্ভব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইসি যে সাবজেক্টটা, এটার উদ্দেশ্যটা হচ্ছে কি স্বামীজির ক্যারেক্টার বিল্ডিং, ম্যান মেকিং। কিন্তু এটা কি আমাদের ছাত্র জীবনের এত সংখ্যক সাবজেক্ট দিয়ে দেওয়া হয়, অঙ্ক, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের 2টো পার্ট, পরিবেশ পরিচিতি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ক এডুকেশন, এত কিছু সাবজেক্ট দেওয়াতে কম্পিউটার এগুলো থাকে, যার ফলে সেখানে হিমশিম খেয়ে যায়। এটা গেল মেটেরিয়াল এডুকেশন। এর সঙ্গে আমরা ভ্যালু বেসড এডুকেশন এবং ইন্ডিয়ান কালচার। তুমি যে ভালো মানুষ হবে, এটা তো অঙ্ক, বাংলা, ইংরাজি, ইতিহাস পড়ে তো ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে তোমার মনুষ্যত্বের বিদ্যাটি লাভ করতে হবে। সেইটি আমরা যেহেতু ভারতীয়, তাহলে ভারতীয় ভাবধারায় বড় হব, তাহলে বৈদিক সংস্কৃতিতে বড় হব, এবং মূল্যবোধগুলি, আমাদের মূল্যবোধ একটা বিরাট ব্যাপার। তো এইটি আমাদের দেয়া হয় কেন? এবং এটি এমনি পড়বে না কেউ, ওর সঙ্গে ওই জন্য নাম্বারটি যোগ করে দেওয়ার ব্যবস্থা আছে। তো এখানে কি যে আমরা আমাদের হারিট শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থীর সঙ্গে স্কুলেও এটি আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি। তো কিন্তু এইটাকে কি হয়, এখন যেটা গোলমাল হচ্ছে কোথায়, যে অঙ্ক, বাংলা, ইংরাজি, ইতিহাসটা গুরুত্ব এতটা দেয়া হচ্ছে কেন না, এই বিদ্যা থেকে আমরা অর্থ করি, এটা প্রতিষ্ঠা পেতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে সেই আবার ঘুরে ফিরে আসছে কি, যে মূল্যবোধগুলি আমরা সত্যবাদী হই না হই, সত্যবাদী না হলে, যে সত্যবাদী হলে যে চাকরি পাওয়া যাবে আর চাকরি পাবো না, এটা তো নয়। এটা অন্তরের জাগরণ হবে। তুমি যে আদর্শ মানুষ হবে, মানুষ হয়ে জন্মেছো, তাহলে কুকুরের ছেলে কুকুর হয়ে জন্মেছে, কিন্তু মানুষ জন্মলাভ করেই মানুষ হয় না, মানুষ হতে হয়। তাহলে মানুষ হব যে আমরা, তার জন্য এইবার শুধু নাম্বার ভিত্তিতেই বিবেকানন্দ 30 নম্বরের বিবেকানন্দ, 30 নম্বরের রামকৃষ্ণ, 30 নম্বরের নিবেদিতা, 30 নম্বরের রামায়ণ, এতে তাহলে রামায়ণটা তখন কি করছে, মুখস্থ করছে, এই চ্যাপ্টারগুলো পড়ে আসতে পারে। তো বিবেকানন্দের তো তাহলে তথ্যভিত্তিক বিবেকানন্দ হয়ে যাচ্ছে। তথ্যভিত্তিক, যে বিবেকানন্দ কোথায় জন্মেছে, বিবেকানন্দ ছোটবেলায় কোন স্কুলে পড়েছে, এটা জানলে তুমি 30-এ 30 পেলে। একটি ছেলে আমাকে বলছে, মহারাজ আমি ধর্মে 35-এ 35 পেয়েছি। ও তাই, বাহ, আচ্ছা, কিন্তু বিবেকানন্দের কোন আইডিয়াটা তুমি জীবনে পালন করো বাবা? না, সেটা কিছু ওইগুলো করি না, আমরা এগুলো মুখস্থ করি, ঠিক আছে। মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মুখস্থের ব্যাপার হয়ে গেছে। এখন আপাতত এইটুকুই হোক, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, লক্ষ্যটা থাকবে যে এইগুলি শুধু নাম্বারের ভিত্তিতে না, এগুলিকে যেন বাচ্চাদের অনুশীলন করানো হয়, যে বিবেকানন্দ শুধু নাম্বার পাওয়ার বিষয় নয়, বিবেকানন্দকে তুমি অনুশীলন করো। সুতরাং বিবেকানন্দ কবে জন্মেছেন 1863, এটা তো জানতেই হবে। এর থেকেও গুরুত্বপূর্ণ, বরং বিবেকানন্দের জন্মসাল না জানলেও হবে, বিবেকানন্দের আদর্শটা তোমার জীবনে ফুটিয়ে তোলাই এই ইন্ডিয়ান কালচার যে সাবজেক্ট আছে তার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, চরিত্র গঠন। এছাড়া এই সাবজেক্টের সার্থকতা বিশেষ হবে না। মহারাজের সাথে আরো অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের সময় সীমিত, এবং মহারাজকে অশেষ শ্রদ্ধা প্রণাম জানাই যে আপনি আমাদেরকে এতটা সময় দিলেন। এবং সবশেষে আপনাকে অনুরোধ করব যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। এইটাই যে এত সুন্দর উদ্দেশ্য নিয়ে তোমরা চ্যানেলটিকে দাঁড় করাচ্ছ, আমার ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা থাকবে যে এই চ্যানেলের যে উদ্দেশ্য, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ইন্ডিয়ান যে কালচার এবং ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট
যেগুলি আমাদের কাছে বিস্মৃত অধ্যায় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে মানুষের জীবন থেকে। মানুষের জীবনে এইগুলিকে তুলে ধরার যে শুভ প্রয়াস, এইটা এই মুহূর্তে সব থেকে বড় টপিক হওয়া দরকার। এই কাজে যে তোমরা ব্রতী হয়েছ, আমার সর্বাঙ্গীন মানে প্রার্থনা রইল এবং শুভ ইচ্ছা রইল। এবং আমি দর্শকদের বলবো যে আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটি ফলো করুন। এখানে আরও এই রকম আলোচনা আরও আসছে আস্তে আস্তে, কারণ আমরা মহাসমুদ্রে নেমেছি, আটলান্টিক মহাসাগরকে ধরছি আমরা, পুরোটা হবে না একদিনে। আমরা এই স্বামীজি, নেতাজি এবং ইন্ডিয়ান কালচার এবং ফ্রিডম মুভমেন্ট নিয়ে আরও ভালো ভালো আলোচনায় আমরা আসছি। আপনারা থাকুন এই চ্যানেলের সাথে, এই শুভ প্রচেষ্টাকে সার্থক করে তুলুন। এবং মূল উদ্দেশ্য এরম নয় যে মূল উদ্দেশ্য শুধু স্বামীজি নেতাজির কথাকে তুলে ধরা, এটা তো উপায়। উদ্দেশ্য হচ্ছে স্বামীজি নেতাজি আমাদের জাতির মধ্যে নতুনভাবে প্রবেশ করুক, জেগে উঠুন। আমাদের ভেতরে যে সুপ্ত বিবেকানন্দ, সুভাষের ভেতরে সুপ্ত বিবেকানন্দ ছিল, জেগে উঠেছিল। সুভাষ জাগিয়েছিলেন বিবেকানন্দকে নিয়ে, নেতাজি হয়েছিলেন। আমাদের ভেতরেও প্রত্যেকের বিবেকানন্দ, একটি করে বিবেকানন্দ আছে। আমরা যদি এই ভালো আলোচনার মাধ্যমে বিবেকানন্দকে নিজের জীবনে জাগিয়ে তুলতে পারি, প্রত্যেক দিনের নিত্য জীবনে বিবেকানন্দকে প্রকাশ করতে পারি, ভারতীয় সংস্কৃতিকে প্রকাশ করতে পারি, স্বামীজি আমাদের জীবনে আসুক, বেদিতে নয়, নেতাজি আমাদের জীবনে আসুক শুধু 23শে জানুয়ারির জন্মদিনে গোটা কতক মালা নিয়ে নয়, তাহলে ওই ছবির নেতাজি আমাদের জীবনে আসুক, বেদির স্বামীজি আমাদের জীবনে আসুক। আমরা যেন মহাপুরুষদের ভুলে না যাই, তাদের দেখানো পথে যেন ভারত গঠনের কাজে নিজেদের জীবনকে উৎসর্গ করি। এই উদ্দেশ্য আমাদের যেন সার্থক হয়। নমস্কার।